আসসালামু আলাইকুম। আজকের এই পার্টে আমরা এই ম্যাথের সর্বশেষ অংশ অর্থাৎ উদ্বৃত্তপত্র নিয়ে আলোচনা করব। তো চলো, যেহেতু ম্যাথটা একটু বড়, তো সময় একটু বেশি লেগে গেল। তারপরেও একবার করলে কিন্তু, অর্থাৎ একবার বুঝতে পারলে কিন্তু তোমাদের সবগুলো ম্যাথ কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে? অর্থাৎ এক ম্যাথ করেই কিন্তু তোমরা সবগুলো শেষ করতে পারতেছো। তো অবশ্যই এই ম্যাথটা কমপ্লিট করার পর তোমরা বইয়েরগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা যে তোমরা মিলাইতে পারতেছো কিনা হিসাবটা শেষ পর্যন্ত। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা উদ্বৃত্তপত্রের হিসাবটা শুরু করি। তার আগে অবশ্যই 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 তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর পরবর্তীতে তোমরা হচ্ছে জাবেদার একটা শর্টকাট এরকম একটা ফুল অল ইন ওয়ানের মধ্যে তুমি এরকম একটা সমাধান চাচ্ছ কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর পরবর্তীতে তোমরা কোন ক্লাসগুলো চাচ্ছ সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। ঠিক আছে? তো চলো আর কথা না বাড়িয়ে উদ্বৃত্তপত্রের সমাধানটা শুরু করি। প্রথমেই আমাদের উদ্বৃত্তপত্রের যে তোমার ছকটা থাকে, সেই ছকের একদিকে থাকে হচ্ছে দায় এবং মূলধন। ঠিক আছে? এই পাশে থাকে হচ্ছে, অন্যগুলোতে কি ছিল? অন্যগুলোতে ছিল কিন্তু হলো বিবরণ, কিন্তু এখানে থাকবে কি? দায় ও মূলধন। ঠিক আছে? আর এগুলো তো টাকা থাকবেই। আর এই পাশে থাকবে তোমার হচ্ছে সম্পত্তি সমূহ। ঠিক আছে? এখানেও থাকবে টাকা। আর এখানে কিন্তু তোমার কোনো ডেবিট ক্রেডিট থাকবে না। ঠিক আছে? ওগুলোতে কিন্তু আমরা উপরে লিখতাম ডেবিট ক্রেডিট, কিন্তু এগুলো কিন্তু, এটা কিন্তু উপরে ডেবিট ক্রেডিট লেখা লাগে না। তো এখন এই হিসাবের ক্ষেত্রে আমরা এই পাশে কি লিখবো? আমাদের যে দায় এবং মূলধন যেটা আছে সেটা আমরা এই পাশে লিখবো। আর আমাদের যে সম্পত্তিগুলো আছে সেগুলো আমরা এই পাশে লিখবো। ঠিক আছে? তো দায় জিনিসটা আসলে কি? দায় জিনিসটা হচ্ছে, ধরো আমাদের হচ্ছে কোনো একটা কাজ করা লাগবে, সেটাই হচ্ছে এক ধরনের দায়। ঠিক আছে? আর মূলধন তো তোমরা জানোই, ব্যবসায় আমরা যে টাকা দিয়ে আমরা বা যে জিনিসটা দিয়ে আমরা ব্যবসা শুরু করি, যে জিনিসগুলো নিয়ে, সেগুলোই হচ্ছে আমাদের মূলধন। ঠিক আছে? তো এখানে আমাদের আসো আমরা এই পাশ থেকে শুরু করি, দায় এবং মূলধনের পাশ থেকে। তো এখানে আমরা চলো এখন দেখি যে রেওয়া মিলে মূলধনে সর্বপ্রথম কি দেওয়া আছে। তো আমরা সর্বপ্রথম যাই দেওয়া থাক, আমরা কি করব, যখন উদ্বৃত্তপত্র শুরু করব তখন আমরা মূলধন দিয়ে শুরু করব। ঠিক আছে? তো এখানে দেখতে পারতেছো আমাদের মূলধন কিন্তু এখানে আছে। আমরা এটার কালারটা একটু আলাদা দিই। তাহলে এখানে দেখতে পারতেছো মূলধন কত আছে? 2,40,000। তাহলে এটা আগে তোমরা লিখে ফেলো খাতায়। ঠিক আছে? আবার অবশ্যই কিন্তু তোমরা করার সময়, ম্যাথটা কিন্তু করার সময় খাতায় লিখবা। তাহলে এখানে আমাদের লিখতে হবে কি? মূলধন। ঠিক আছে? এখন মূলধনের সঙ্গে কিন্তু অনেকগুলো সংযুক্তি আছে, তাহলে সেই জন্য আমাদের মূলধনটা এই পাশে টাকা ঘরে লিখতে হবে। 2,40,000 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ঠিক আছে? এরপরে দেখো মূলধনের মধ্যে থেকে আমাদের কি করতে হবে? এই মূলধনের থেকে আমাদের সংযুক্তির পরিমাণ হচ্ছে তিনটা। ঠিক আছে? এই তিনটা সংযুক্তি থাকে, অর্থাৎ এই তিনটা সংযুক্তির মধ্যে আমাদের মূলধনের সাথে থাকে। এখন এই তিনটার কমও থাকতে পারে, বেশি থাকতে পারে, বেশি না সরি, কম থাকতে পারে, কিন্তু তিনটার বেশি থাকবে না। এখন যদি কম থাকে তাহলে যে কটা দেওয়া থাকবে সেই কটা নিয়ে আমাদের সংযুক্তির কাজ করতে হবে। আর যদি তিনটা দেওয়া থাকে তাহলে আমাদের তিনটা নিয়ে কাজ করতে হবে, তাই না? তাহলে আসো প্রথমেই আমাদের মূলধনের সঙ্গে যে সংযুক্তিটা করতে হবে, অর্থাৎ যে কাজটা করতে হবে, সেটা আমাদের এই যে উত্তোলনের পরিমাণ, যে পরিমাণ টাকা আছে, এই উত্তোলনের টাকাটা আমাদের বাদ দিতে হবে। তাহলে তুমি ধরো এখন তোমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে এতগুলো টাকা উত্তোলন করছো, তাহলে তোমার কি মূলধন কমে গেল না? হ্যাঁ, কমে গেল। তাহলে সেটা আমাদের কি করতে হবে? মূলধন থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা এখানে লিখবো উত্তোলন ছিল হলো 12,000 টাকা। ঠিক আছে? একক, দশক, শতক, হাজার, অযুত। এখন তুমি এভাবে টান দিয়ে আগে এটা ক্যালকুলেশন করে এখানে লিখবা। ঠিক আছে? আমি একবারে করতেছি কিন্তু। ক্যালকুলেশন করে লিখে তারপরে আবার পরবর্তী সংযুক্তিটা লিখে সেটা আবার এর সঙ্গে যোগ বিয়োগ করে আবার টান দিয়ে লিখবা। এটাই কিন্তু নিয়ম। আমি কিন্তু একসাথে করতেছি, আমার আবার এভাবে করো না, ওইভাবে করাটাই বেশি পারফেক্ট। ঠিক আছে? তাহলে তোমরা এভাবে টান দিয়ে আগে এখানে আগে এটা ক্যালকুলেশন করবে, এটা আমাদের কি হবে? বিয়োগ হবে। তাহলে বিয়োগ করে আগে এখানে তুমি সমাধানটা লিখবা, মানে বিয়োগফলটা লিখবা। লেখার পর পরবর্তী সংযুক্তি লিখে বা তোমার যে সমন্বয়টা যেটা আছে, সেই সমন্বয়টা তুমি পরবর্তীতে লিখে সেটার সঙ্গে যোগ বিয়োগ করবা। তাহলে পরবর্তী সমন্বয়টা আমাদের হচ্ছে, দেখা লাগবে যে আমরা ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো পণ্য উত্তোলন করছে কিনা। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু দেখছি যে আমাদের এখানে একটা পণ্য উত্তোলনের টার্ম ছিল। এখানে দেখো, তার আগে একটা জিনিস তোমাদের বলে দেই যে তোমরা যখন চূড়ান্ত হিসাব করবা তখন আমাদের ওই যে তোমার লাভ লোকসান হিসাব করার সময়, মানে হিসাব শেষে
দেখবে যে এই যে তোমার সংযুক্তির সমন্বয়ের মধ্যে যে টার্মস গুলা ছিল, এখানে দেখো 7টা 8টা টার্মস আছে। তাহলে এই 8টা টার্মসের সবগুলোই একবার করে ইউজ হবে। দেখো এখানে কিন্তু আমার সমাপনী মজুত পণ্য একবার ইউজ হয়েছে, মজুরি একবার ইউজ হয়েছে, বকেয়াটা বেতন বকেয়া একবার ইউজ হয়েছে, সেলামি একবার ইউজ হয়েছে, এগুলো সবগুলোই কিন্তু একবার করে ইউজ হবে। অর্থাৎ এখানে যতগুলো টার্মস থাকবে সবগুলো টার্মসই চূড়ান্ত হিসাবের লাভ লোকসান হিসাব শেষে, অর্থাৎ লাভ লোকসানের যে ছকটা আছে ওই ছকটা শেষে একবার করে ইউজ হয়ে যাবে। যদি দেখো যে এখানে একটা কোনো একটা ইউজ হয় না, তার মানে তোমার লাভ লোকসানের মধ্যে ভুল আছে, ঠিক আছে? অথবা যেহেতু এই যেখানে কিছু জিনিস আবার হচ্ছে ক্রয় বিক্রয়ের মধ্যে যায়, সেখানে তুমি হয়তো অ্যাড করো নাই, ঠিক আছে? তো সেই জন্য এগুলোতে এরকম করে দাগ দিবা, যাতে তুমি বুঝতে পারো যে হচ্ছে তোমার হচ্ছে লাভ লোকসান হিসাব শেষে, যাতে তুমি বুঝতে পারো যে সবগুলো একবার করে তুমি ইউজ করছো, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমাদের, তুমি দেখবে এখানে আবার সবকিছু ইউজ হয় না। যেমন ধরো এই যেখানে 9,700 টাকা, এটা কিন্তু এখন ইউজ হবে না, ঠিক আছে? তোমার হচ্ছে দেখবা যে এখানে এই যে এই জিনিসগুলা, তারপর তোমার পার্সেন্টেজ, তারপরে তোমার হচ্ছে অগ্রিম প্রদত্ত পণ্য উত্তোলন, অথবা হচ্ছে তোমার হচ্ছে এই যে আহ, অলিখিত বিক্রয়, এগুলো তোমার এগুলো একবার প্র্যাকটিস করলে তোমার বুঝতে পারবে যে কোনগুলো ইউজ হয়। মানে বেশি ম্যাক্সিমাম টাইমে সবগুলো ইউজ হয়, কিন্তু কিছু কিছু জায়গায় যেমন ধরো এই যে এই টাকাটা, এটাও তোমার দুইবারই ইউজ হবে, ঠিক আছে? দুইবারই ইউজই বুঝাবে, কিন্তু তোমার হচ্ছে এখানে কি দুইটা মানে জিনিসটাকে ভাগ করে দিছে দুইটাই, একটা 300 আর একটা হচ্ছে 9,700। এই জিনিসটা দুইবারই ইউজ হবে, কিন্তু এখানে জাস্ট একটু ভাগ করা আছে। তাহলে প্রায় সবগুলোই তোমার দুইবার ইউজ হবে। কিন্তু এই যে বিনিয়োগের উপর পূর্ণ বছরের সুদ, এটা জাস্ট একটা ইনফরমেশন, বুঝছো? এটা অন্য কিছু না, সেজন্য এটা একবার ইউজ হয়, ঠিক আছে? অর্থাৎ যদি কোনো প্রকার ইনফরমেশন থাকে, সেটা এরকম যে বিনিয়োগের উপর পূর্ণ বছরের সুদ বা ঋণের উপর পূর্ণ বছরের সুদ, এরকম যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে সেটা একবার ইউজ হয়। কিন্তু বিজ্ঞাপন খরচের অর্ধেক বছর বিলম্বিত হবে, এটা কিন্তু আমাদের দুইবার ইউজ হবে, ঠিক আছে? তো আসো এখন আমরা শুরু করি। তো প্রথমে আমরা কি বললাম, যে হচ্ছে আমরা মূলধন দিয়ে শুরু করব। উদ্ধৃত্ত পত্রের ডেবিট পাশটা মূলধন দিয়ে শুরু করব। তাহলে মূলধনের সাথে আমাদের কি কি সমন্বয় থাকবে? উত্তোলনটা আমাদের বাদ দিয়ে দিতে হবে, এরপর আছে আমাদের পণ্য পণ্য উত্তোলনটা বাদ দিতে হবে, ঠিক আছে? পণ্য উত্তোলন কত ছিল? 3,000 টাকা। এর সঙ্গে আর একটা আমাদের সংযুক্তি আছে, সেটা হচ্ছে আমি পরে বলি, আগে এটা লিখি। পণ্য উত্তোলন, এটাও আমাদের বিয়োগ করতে হবে। পণ্য উত্তোলন ছিল হচ্ছে এখানে যে বিয়োগফলটা পাবো সেটার সঙ্গে আবার এটা বিয়োগ করব, 3,000, ঠিক আছে? টান দিয়ে আবার এটা দিব, তারপর আবার এখানে বিয়োগফলটা লিখবো। তাহলে এখানে আমাদের এখন পরবর্তীতে আমাদের একটা সংযুক্তি থাকবে, সেটা কি? নিট লাভ। সেটা কিন্তু আমরা গত ক্লাসে কই থেকে বার করছিলাম? লাভ লোকসান হিসাব থেকে। এই যে দেখো এখানে বার করছিলাম কিন্তু, ঠিক আছে? নিট লাভ। এখন যদি নিট ক্ষতি হতো তাহলে কি হতো? অবশ্যই এই যে এই পাশে কম, যখন যদি এই পাশে কম হতো তাহলে কি হতো? নিট ক্ষতি হতো। তাহলে এখন তখন আমাদের নিট ক্ষতিটা নিয়ে যাওয়া লাগতো এখান থেকে। তাহলে যেহেতু নিট লাভ হয়েছে, আমরা লাভটাই নিয়ে যাই এখান থেকে। কতটুকু লাভ হয়েছে এখানে, তাহলে আমরা লিখি হচ্ছে নিট লাভ কত টাকা? 1,88,850 টাকা। 1,88,850 টাকা, ঠিক আছে? তাহলে এটা আমাদের কি? এটা হইতেছে আমাদের নিট লাভ। এরপর আমরা সবগুলো, অর্থাৎ এই যে পণ্য উত্তোলনের সঙ্গে বিয়োগ করে যে বিয়োগফলটা পাইছিলাম সেটার সঙ্গে এটা যোগ করে দিব। যোগ করলে আমরা পাবো হলো 4,13,850 টাকা। 4,13,850 টাকা, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু মূলধনের কাজ শেষ। এখন আমাদের আর কি কি দায় আছে, বা কি কি মূলধন টাইপের জিনিস আছে, সেগুলো আমরা এখানে লিখবো, ঠিক আছে? তাহলে এখানে আমাদের দায় কি কি আছে আসলে আমরা দেখি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সংযুক্তির মধ্যে আমরা চলে যাবো এরপরে, ঠিক আছে? সমন্বয়ের মধ্যে তোমরা দেখতে পারবা হচ্ছে আমাদের কি কি বকেয়া আছে, অর্থাৎ আমাদের থেকে কি কি জিনিসগুলো বকেয়া আছে, আমাদের থেকে পাবে এরকম কি কি জিনিস আছে। যেমন ধরো মজুরি আমাদের থেকে 4,000 টাকা পাওয়ার কথা ছিল, বেতন আমাদের থেকে 4,000 টাকা পাওয়ার 2,000 টাকা পাওয়ার কথা ছিল, ঠিক আছে? এই দুইটা কিন্তু আমাদের থেকে পাওয়ার কথা ছিল, অর্থাৎ আমাদের থেকে পাবে। তাহলে এটা কি? আমাদের একটা দায়। তাহলে এটা আমাদের দায়ের হিসেবের মধ্যে যাবে। তাহলে এটা কি? দেখো আমরা 2 নাম্বার বার ইউজ করতেছি, তাহলে আমরা আরেকটা দাগ দিয়ে দিব, ঠিক আছে? এটাও আমরা 2 নাম্বার বার ইউজ করবো এখন, সেজন্য দাগ দিয়ে দিব। তাহলে এটা কিন্তু তুমি বুঝতে পারলা যে সমন্বয়গুলোর মধ্যে এটার কাজ আমার শেষ হয়ে গেল, অর্থাৎ দুইটা দাগ আছে মানে এটার কাজ আমার শেষ। তখন তুমি রিভিশন দিবা, তখন তুমি আর, বা ধরো ভুল হইলো, তখন তুমি যদি খুঁজে বের করতে চাও যে কই ভুল হলো, তখন কিন্তু তোমার মধ্যে কনফিউশন থাকবে না যে তুমি এটা ইউজ করো নাই কিনা, ঠিক আছে? সেজন্য এরকম দাগ দিয়ে নিবা। তাহলে এখন আমরা কি কি করবো? মজুরি, বকেয়া মজুরি এবং বকেয়া বকেয়া বেতনটা এখানে লিখে দিব। তাহলে বকেয়া মজুরি কত টাকা ছিল? আমাদের বকেয়া মজুরি ছিল হলো 4,000 টাকা, ঠিক আছে? তাহলে 4,000 টাকা, এখানে আমাদের কোনো সমন্বয় নেই, সেজন্য লিখে দিলাম। এরপর আছে বকেয়া বেতন, ঠিক আছে? বকেয়া বেতন কত ছিল? 2,000। তাহলে সেটাও আমরা লিখে দিলাম। এরপর আমাদের কি আছে দেখো, আমাদের খুঁজে বের করা লাগবে আর কি কি আছে, আর কি কি আমাদের দায় আছে, ঠিক আছে?
তো এই পাশে আমরা মনে হয় না আমার এই পাশে কিছু আছে, আমি এখানে খাতায় দেখতেছি আমার এই পাশে কিছু নাই তেমন। এগুলো যত যা আছে সব হচ্ছে আমাদের সম্পত্তির মধ্যে যাবে, ঠিক আছে? অর্থাৎ উদ্বৃত্ত পত্রের সম্পত্তি সমূহের মধ্যে এই পাশে যতগুলো আছে প্রায় সবই যাবে, ঠিক আছে? এই পাশে তেমন কিছু নেই, তাও তোমরা খুঁজবা, ঠিক আছে? কিছু থাকতেও পারে অনেক সময়, ঠিক আছে? এখন আপাতত না, এই পাশে আমাদের এই যে উত্তোলন ছিল, শুধু উত্তোলন ছাড়া এই পাশে আর তেমন কিছু নাই। হ্যাঁ, এ পাশে আর তেমন কিছু নাই। তোমার দায়ের বেশি, তোমার হচ্ছে রেওয়া মিলের সবগুলো দায় তোমার হচ্ছে ক্রেডিট পাশেই থাকে, ঠিক আছে? কিছু কিছু যেমন উত্তোলনী টাইপের কিছু একটা দুইটা থাকতে পারে, তো সেটা তোমরা লক্ষ্য করবা। এখানে আপাতত উত্তোলন ছাড়া কিছু নেই, উত্তোলন ছাড়া থাকেও না কিছু, ঠিক আছে? শুধু উত্তোলনই থাকে। তারপরে তোমরা ক্রেডিট পাশে খেয়াল করবা, ক্রেডিট পাশে দেখবা যে এখানে তোমাদের আছে বিবিধ পাওনাদার, অর্থাৎ তোমার থেকে যে টাকাটা পাবে সেটাও কি তোমার একটা দায় না? হ্যাঁ, সেটাও তোমার একটা দায়। তাহলে তোমার থেকে কত টাকা পাবে? 32,000 টাকা পাবে। তাহলে এটা আগে লিখে পারো, বিবিধ পাওনাদার, ঠিক আছে? বিবিধ পাওনাদার কত টাকা পাচ্ছে? 32,000, কিন্তু এর সঙ্গে সমন্বয় আছে, একক দশক শতক হাজার অযুত। কি সমন্বয় আছে আসলে দেখাই তোমাদের। সমন্বয়টা হচ্ছে এখানে নিচে দেখো, বাকিতে পণ্য বিক্রয় এবং ক্রয় 5,000 টাকা, অর্থাৎ এই 5,000 টাকার বিক্রয় এবং ক্রয় যেটা আছে এটা আমরা হিসাবভুক্ত করে নেই, অর্থাৎ অলিখিত অবস্থায় আছে, ঠিক আছে? তাহলে এখন ধরো তুমি একটা জিনিস ক্রয় করছো, সেটা তুমি রেওয়া মিলের মধ্যে লেখো নাই, তার মানে কি তুমি বাকিতে করছো কিন্তু, ঠিক আছে? তার মানে কি তোমার যেটা তুমি লেখো নাই, তার মানে কি সেটা তোমার থেকে বাকিতে যা করছো, যেহেতু সেজন্য তোমার থেকে 5,000 টাকা পাবে। তাহলে কি তোমার সে তোমার কাছে সে কি পাওনাদার না? হ্যাঁ। তার মানে বাকিতে তুমি পণ্য ক্রয় করছো, কিন্তু সেটা তুমি রেওয়া মিলের মধ্যে হিসাবভুক্ত করো নাই, ঠিক আছে? তাহলে যে টাকাটা তুমি হিসাবভুক্ত করো নাই সেটা কি পাওনাদারের টাকা না? পাওনাদারের টাকা কিন্তু, কারণ কি বাকিতে তুমি পণ্য ক্রয় করছো, অর্থাৎ পাওনাদার তোমার থেকে আরো 5,000 টাকা পাইতো, কিন্তু তুমি সেটা হিসাবভুক্ত করো নাই। সেই জন্য এই 5,000 টাকা এখন পাওনাদারের সঙ্গে অ্যাড করতে হবে, অর্থাৎ ক্রয়ের যে অলিখিত ক্রয় যেটা থাকবে সেটা আমাদের পাওনাদারের সঙ্গে অ্যাড করতে হবে। তাহলে অলিখিত অলিখিত ক্রয়, এটা কিন্তু আমরা প্রথমে একবার ইউজ করছিলাম, ঠিক আছে? আবার একবার ইউজ করলাম, অর্থাৎ দুইবার ইউজ করলাম, এর খেলা শেষ। তাহলে এখানে আমাদের কত? অলিখিত 5,000, এটা আমাদের কি করতে হবে? অ্যাড হবে, কারণ এটা কি আমাদের হিসাবভুক্ত ছিল না, এখন হিসাবভুক্ত হলো, তাহলে 37,000, ঠিক আছে? তাহলে এটাও আমাদের শেষ হলো। এরপরে আমাদের দেখো আর কি কি আছে আমরা দেখি, চলো। এখানে আমাদের আর আছে হলো, এখানে দেখো এই যে প্রদেয় বিল, বিল নামে একটা টার্ম আছে, ঠিক আছে? প্রদেয় বিল মানে কি, তোমার তোমার হচ্ছে একটা বিল দেওয়া লাগবে তোমাকে, ঠিক আছে? তাহলে তুমি দেও নাই, কিন্তু তোমাকে দেওয়া লাগবে, ঠিক আছে? তাহলে সেটা হবে তোমার কি একটা দায়। কিন্তু এখানে তোমার যদি থাকতো হচ্ছে যে আহ কি থাকতো, আচ্ছা যাই হোক ওটা বাদ দাও। প্রদেয় বিল যদি থাকে তাহলে তোমার হচ্ছে সেটা আমাদের দায় হিসেবে হবে, কিন্তু কারণ কি তোমার এই বিলটা এখনো তুমি দেও নাই, ঠিক আছে? প্রদেয় অবস্থায় আছে, তাহলে সেটা তোমার একটা দায়, সেজন্য এটা তোমার হচ্ছে দায়, দায় অথবা মূলধন হিসেবের মধ্যে চলে যাবে। তাহলে প্রদেয় বিল লিখি এখানে, প্রদেয় বিল, ঠিক আছে? প্রদেয় বিল আমাদের 14,000 টাকা, এটা আমাদের সাথে সমন্বয় নাই, তাহলে আমরা ডাইরেক্ট লিখে দিই। এরপরে আছে দেখো, এরপরে কি আছে? এরপর আছে হচ্ছে, এগুলো আমরা ইউজ করছি, এটাও আমরা কিন্তু ইউজ করছি, কিন্তু দাগ দেওয়া হয় নাই, এগুলো একটু খেয়াল করে দিবা। এবারে দেখো বকেয়া খরচ, ঠিক আছে? বকেয়া খরচ কি? তুমি একটা খরচ করছো কিন্তু সেটা বকেয়া অবস্থা আছে, তাহলে কি তুমি টাকাটা দেও নাই, সেটাও কি একটা দায় না? সেটাও একটা দায়। তাহলে বকেয়া খরচ আমাদের 2,500 টাকা এখানে লিখতে হবে। বকেয়া খরচ 2,500, ঠিক আছে? এরপরে কি দেখো, এরপরে আমাদের আছে সাধারণ সঞ্চিতি নামে একটা জিনিস আছে, এখানে দেখো তোমরা খেয়াল করে, সাধারণ সঞ্চিতি যেটা আছে এটাও আমাদের একটা দায়, ঠিক আছে? তাহলে এটাও আমাদের কি করতে হবে? দায়ের মধ্যে নিতে হবে। সাধারণ সঞ্চিতি কত টাকা? 12,000 টাকা, ঠিক আছে? এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট করো সঙ্গে সঙ্গে। এরপর কি আছে দেখো,
অগ্রিম প্রাপ্ত আয়। ঠিক আছে? ধরো তুমি কোনো একটা জিনিস তুমি হচ্ছে বিক্রয় তোমার কাছে আছে, কিন্তু তোমাকে হচ্ছে ধরো আগেই কেউ টাকা দিয়ে গেল। তাহলে কি তুমি জিনিসটা তাকে এখনো দেও নাই, কিন্তু টাকা তোমাকে আগে দিয়ে গেছে। ঠিক আছে? তাহলে তোমার কি আয়টা আগেই প্রাপ্ত হয়ে গেল না? কিন্তু তুমি জিনিসটা যেহেতু তুমি দেও নাই তার কাছে, তো তাহলে কি ওই তুমি তার কাছে তুমি কি থাকলা? দায়বদ্ধ থাকলা। তাহলে ওই তোমার জিনিসটার সমপরিমাণ টাকা তাহলে কি করতে হবে? তোমার দায়ের মধ্যে নিতে হবে। অর্থাৎ ও তোমার টাকা যদি অগ্রিম ভাবে তুমি আয় করো, তাহলে সেটা আমাদের কিসে যাবে? আহ দায়ের মধ্যে যাবে। তাহলে অগ্রিম প্রাপ্ত আয় হচ্ছে কত টাকা? ৬,০০০ টাকা। ঠিক আছে? এরপরে লাস্ট এখানে আমাদের আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে ঋণ। ঠিক আছে? আসো দেখি। আমাদের ঋণ কিন্তু একবার ইউজ হয়েছিল, এই দেখো আমি গোল দিয়ে রাখছি। ঋণ কিন্তু একবার ইউজ হয়েছে। ঋণ আমাদের টোটাল ইউজ হবে ৩ বার। ঋণ ইউজ হবে ৩ বার, বিনিয়োগ ইউজ হবে ৩ বার, ইজারা সম্পত্তি ইউজ হবে ৩ বার। ঠিক আছে? তাহলে ঋণ এখন কি আরো ২ বার ইউজ হবে, কিভাবে দেখো। আমি এখানে একটা টান দিলাম, ঋণ ইউজ করবো এখন আমাদের। ঋণ কত টাকা আছে? ৫০,০০০ টাকা। আর তার উপর আমাদের সুদ কত দিতে হবে? ৬% হারে সুদ দিতে হবে। কত দিনের জন্য? অর্ধেক মাসের জন্য, কারণ এখানে আমাদের অর্ধেক মাসে ঋণটা আমরা নিচ্ছি। ঠিক আছে? মানে অর্ধেক বছরে, অর্ধেক মাসে না। তাহলে এখন আমরা লিখবো ঋণ বা বার্ষিক ঋণ যেটাই হোক, কত টাকা? ৫০,০০০। ঠিক আছে? এখন ঋণের ঋণের বকেয়া সুদ। ঠিক আছে? ঋণের বকেয়া সুদ কত টাকা? ৫০,০০০-এর ৬% করা লাগবে, তার আবার অর্ধেক করা লাগবে। তার মানে ৫০,০০০ গুণন 6% ভাগ 2 করলে আমরা পাবো মনে হয় ১৫০০ টাকা। হ্যাঁ, ১৫০০ টাকা পাবো। তাহলে এটা কি করতে হবে? যোগ করে দিতে হবে। কারণ কি, এই ঋণের সঙ্গে তো তোমার সুদ হিসাবে এই টাকাটাও তো তোমাকে পরিশোধ করা লাগবে, তাই না? তাহলে সেটা আমাদের কি দায়? পরিশোধ করে নেই, করতে হবে। তাহলে আমাদের কত হলো? যোগ করলে পাবো ৫১,৫০০। ওকে, তাহলে এই হিসাবটা আমাদের শেষ। এখন আমরা এটা ক্লোজ করে দিই। একদম নিচে এসে এখানে একটা দাগ দিয়ে দিব। হুম, দাগ দিয়ে আমরা যদি টোটালটা, অর্থাৎ এই পাশের ২ নাম্বার ঘরের টাকাগুলো সবগুলো যোগ করি, তোমরা যোগ করবা ক্যালকুলেটারে, যোগ করলে দেখতে পাবা হচ্ছে ৫,৪২,৮৫০। কত টাকা? ৫,৪২,৮৫০ টাকা। ঠিক আছে? এখন অন্য হিসাবগুলোতে কি হয়েছে? অন্য হিসাবগুলোতে আমাদের এক পাশে কম হইলে আরেক পাশে আমরা কতটুকু কম হয়েছে সেই পরিমাণ টাকা দিয়ে মিল করে দিচ্ছি। কিন্তু উদ্বৃত্ত পত্রের নিয়ম হচ্ছে আমাদের দুই পাশের টাকা মিলা লাগবে। যদি মিলে তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের এই চূড়ান্ত হিসাবটা ঠিক আছে। এখন যদি না মিলে তাহলে কি হতে পারে? হয় তুমি চূড়ান্ত হিসাব উদ্বৃত্ত পত্রের মধ্যে ভুল করছো, না হলে তুমি লাভ লোকসানের মধ্যে ভুল করছো, আর না হলে তুমি ক্রয় বিক্রয়ের মধ্যে ভুল করছো। ঠিক আছে? এখন তখন তোমাকে আবার খুঁজে বের করা লাগবে তোমার ভুলটা কই হইলো। তো সেই জন্য ম্যাথটা খুবই সাবধানে এবং খুবই মনোযোগ দিয়ে কোন টার্মটা কোন জায়গায় হচ্ছে, ঠিক আছে, কি জন্য হচ্ছে, এগুলো একটু ভালোভাবে বুঝে নাও। বুঝে নিয়ে মাথার মধ্যে একদম গেঁথে নাও। গেঁথে নেওয়ার পর যখন তুমি বইয়ের ছোট ছোট ম্যাথ গুলো করতে যাবা, এই ম্যাথটা যেহেতু যদি মিলাইতে পারো, তাহলে বইয়ের ছোট ছোট ম্যাথ গুলো তোমার কাছে পানির মতো লিখবে। ঠিক আছে? তো অবশ্যই এই ম্যাথটা আগে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করার পর বইয়ের ম্যাথ গুলো দুই একবার মানে বইয়ের সবগুলো না, যেটা তোমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট সেগুলো প্র্যাকটিস করে দেখো, তুমি তখন কিন্তু আর আটকিবে না। ঠিক আছে? অবশ্যই আটকিবে না, আমি বলতে পারি অবশ্যই আটকিবে না তুমি তখন আর। তাহলে এখন আমরা কিন্তু দায় এবং মূলধনের পাশটা কমপ্লিট করলাম। এখন আমরা সম্পত্তি সমূহের মধ্যে সম্পত্তি সমূহের যে পাশটা আছে এটা কমপ্লিট করব। ঠিক আছে? তো সম্পত্তি সমূহের যখন হিসাব শুরু করব, তখন আমরা প্রথম থেকে দেখবো যে কি কি সম্পত্তি আছে। কিন্তু আমরা এখানে কি বলছিলাম? দায় এবং মূলধনের মধ্যে সবার আগে তুমি মূলধনটা হিসাব করবা। ঠিক আছে? তারপর বাকিগুলো তুমি খুঁজে বের করে হিসাব করবা। আর দায়ের বেশিরভাগ তুমি প্রায় সবগুলাই তুমি এই যে ক্রেডিট পাশেই পাবা। ডেবিট পাশে থাকে না দায় তেমন একটা, বুঝছো? ডেবিট পাশে শুধু সম্পত্তি টাইপের জিনিসগুলো বেশি থাকে। ঠিক আছে? কিন্তু তোমার দায় টাইপের জিনিসগুলো হচ্ছে বেশিরভাগই এই পাশে থাকে, ক্রেডিট পাশে থাকে রেওয়া মিলের। ঠিক আছে? তাহলে এখন আসো আমরা প্রথম থেকে একটু বিশ্লেষণ করি, শ্রেণী বিশ্লেষণ করে দেখি কি কি আছে। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে আমরা উত্তোলন এগুলো ইউজ করছি, ক্রয় এগুলো আমাদের সব ক্রয় বিক্রয় এবং লাভ লোকসানের মধ্যে ইউজ হয়ে গেছে। ঠিক আছে? এগুলো কিন্তু ইউজ হয়ে গেছে। তাহলে এখন আমাদের এখানে দেখো এই যে চিপার মধ্যে
আচ্ছা, তার আগে তোমরা একটা কাজ করবা। হ্যাঁ, কি কাজ? তোমার সম্পত্তি সমূহের মধ্যে সবার আগে তোমরা সমাপনী মজুত পণ্যটা লিখবা। কি লিখবা? সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য কিন্তু প্রথমে ওই যে ক্রয় বিক্রয় হিসেবে ডেবিট ক্রেডিটে ইউজ করছিলা। সমাপনী, মানে এটাও কি, এটা তোমার কি সমাপনী মজুত পণ্য কি, যেটা যে পণ্যটা তোমার বছর শেষে বেঁচে গেল সেটা কি তোমার একটা সম্পত্তি না? সম্পত্তি, সেজন্য এটা এখানে অন্তর্ভুক্ত করতে হবে। সমাপনী মজুত পণ্য কত টাকা ছিল? 1,25,000। ঠিক আছে, এরপরে তুমি বাকিগুলোতে যাবা। ঠিক আছে, যেহেতু তুমি সমাপনী মজুত পণ্যটা একবার ইউজ করলা, তাহলে তুমি এখানে একটা দাগ দিয়ে দিবা, তাহলে তোমার পরবর্তীতে আর কনফিউশন আসবে না। ঠিক আছে, এখন আসো আমাদের দেখি আর কি কি লাভ আছে এবং লোকসান। লোকসান তো এখানে নাই, সব আমাদের সম্পত্তি হবে। তাহলে সবার প্রথম আমাদের সমাপনী মজুত পণ্য গেল, এরপর আমাদের সুনাম। এই যে দেখো, সুনাম কিন্তু একটা সম্পত্তি, অর্থাৎ তোমার ধরো কোনো প্রতিষ্ঠানের একটা সুনাম আছে, সুনাম থাকলেই তো তোমার প্রতিষ্ঠান থেকে কি করবে, মানুষ জিনিসপাতি ক্রয় করবে। যত বেশি সুনাম থাকবে তত বেশি তোমার মুনাফা হবে, তাই না? তাহলে সুনাম কি তোমার একটা সম্পত্তি না? এই সুনাম তৈরি করার জন্য কিন্তু তোমার কিছু পরিমাণ টাকা খরচ করা লাগে, তারপরে কিন্তু তোমার সেটা সুনামটা কিন্তু একটা সম্পত্তিতে পরিণত হয়। ঠিক আছে, অর্থাৎ সুনামও কিন্তু একটা সম্পত্তি। তাহলে সেই সুনামের কতটুকু টাকা আছে দেখো, সুনামের উপর 20,000 টাকা আছে, তাহলে এটা আমাদের কিসের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে? সম্পত্তির মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে সুনাম 20,000। ঠিক আছে, এরপর আসো দেখি সুনামের পর কি আছে, ইজারা সম্পত্তি। তাহলে ইজারা সম্পত্তিও কিন্তু তোমার তিনবার ইউজ হবে। দেখো আমরা ঋণ কিভাবে তিনবার ইউজ করলাম, প্রথমে একবার আমরা 6%-এর অর্ধেক ঋণ লাভ লোকসান হিসাবে ইউজ করছিলাম, সেজন্য আমরা ঋণ ডট দিছি একবার। এরপর আমরা এই দাগ দিলাম হচ্ছে এই ঋণটা ইউজ করার জন্য। ঠিক আছে, এই ঋণের সঙ্গে আবার কি করলাম, আবার আমরা ওই 6%-এর অর্ধেক কিন্তু আমরা এখানে অন্তর্ভুক্ত করছি। এই দেখো, এই দেখো, ঋণ একবার অন্তর্ভুক্ত করছি, 6%-এর অর্ধেক একবার অন্তর্ভুক্ত করছি, তার মানে টোটাল আমরা ঋণের এই টার্মটা কয়বার ইউজ করলাম? তিনবার ইউজ করলাম। ঠিক আছে, তাহলে তুমি এই দাগ দিয়ে নিশ্চিত করবে যে তুমি তিনবার ইউজ করছো কিনা। ঠিক আছে, তাহলে আমরা একবার হচ্ছে গোল চিহ্ন দিয়ে তুমি বুঝাইতে পারো যে হচ্ছে তুমি হচ্ছে সুদটাকে তুমি ইউজ করছো একবার, তারপরে তুমি টান দিয়ে বুঝাবা যে ঋণটাকে একবার ইউজ করছো, আবার গোল দিয়ে একবার বুঝাবে যে সুদটাকে তুমি আবার একবার ইউজ করছো। ঠিক আছে, টোটাল তিনবার তোমার এই টার্মটা ইউজ হবে, এখানে এই ঋণটা ইউজ হবে। ঠিক আছে, এরপরে তাহলে সুনাম গেল, এরপর ইজারা সম্পত্তিও আমাদের তিনবার ইউজ হবে। যদি কিনা বছর দেওয়া থাকে তাহলে তিনবার ইউজ হবে, কিন্তু যদি সময় দেওয়া না থাকে তাহলে কি আমাদের সম্পত্তির অবলোপন হবে না, অর্থাৎ ক্ষয় হবে না বা কিছু লস হবে না। ঠিক আছে, তার মানে তখন আমাদের ইজারা সম্পত্তি শুধুমাত্র শুধুমাত্র এই উদ্বৃত্ত পদ্ধতির ইউজ হবে। ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে আমাদের বছর দেওয়া ছিল, সেই জন্য আমরা এই কতটুকু পরিমাণ লস হয়েছে বা অবলোপন হয়েছে সম্পত্তিটা, সেটা আমরা একবার কি করছি, লাভ লোকসান হিসাবে ক্রেডিট পাস ইউজ করছি। মনে আছে? হ্যাঁ, ক্রেডিট পাস ইউজ করছি কিন্তু। তারপর এখন আবার আমরা উদ্বৃত্ত হিসাবে সম্পত্তি সমূহের মধ্যে এই ইজারা সম্পত্তি কি একটা সম্পত্তি না, সেখানে একবার ইউজ করব। তারপর কতটুকু আমাদের লস হয়েছে এই সম্পত্তি থেকে সেটা আমরা বাদ দিয়ে দেবো, কারণ কি, আমাদের সম্পত্তির মধ্যে শুধু সম্পত্তি থাকবে, কতটুকু লস হয়েছে সেটা কি আর আমাদের সম্পত্তি আছে? সেটা কিন্তু আমাদের আর সম্পত্তি নেই। তাহলে সেই জন্য ইজারা সম্পত্তি থেকে আমাদের অবলোপনটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে আসলে আমরা লিখি ইজারা সম্পত্তি কত টাকা, 20,000 টাকা। ইজারা সম্পত্তি সম্পত্তি 20,000। ওকে, এরপর এই ইজারা সম্পত্তির অবলোপন, অর্থাৎ যে ক্ষয়টা হবে বা যে লসটা হবে, অবলোপন। ঠিক আছে, অবলোপন কত হবে? 10 বছর। তার মানে এই 20,000-কে আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ যে বছর দেওয়া থাকবে সেই বছর দিয়ে ভাগ করতে হবে, সেই বছরের সমপরিমাণ অর্থই, অর্থাৎ ভাগ করার পর যে ভাগফল হবে সেই সমপরিমাণ অর্থই প্রতি বছর আমাদের সম্পত্তি থেকে লস হবে। তাহলে 20,000 থেকে আমাদের লস হচ্ছে 2,000। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি এটা কি হবে, এটা বিয়োগ হবে, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো 18,000। ওকে, ওকে, এরপর এরপর আমাদের দেখো আর কি আছে, এরপর আছে আমাদের হলো পরবর্তীতে দেখো আর কি কি ফাঁকা আছে, এই যে প্রাপ্য বিল নামে একটা সম্পদ আছে, দেখছো? অর্থাৎ আমরা একটা বিল পাবো। ঠিক আছে, তাহলে সেটা আমাদের কি সম্পত্তি না? সেটাও কিন্তু আমাদের একটা সম্পত্তি। বিল কত টাকা পাবো? 18,000 টাকার বিল পাবো। তাহলে সেটা আমরা লিখে ফেলি, প্রাপ্য বিল। প্রাপ্য বিলের সাথে কোনো সমন্বয় নেই, সেজন্য ডাইরেক্ট 2 নাম্বার ঘরে লিখে দিলাম। এরপর আমাদের দেখো কি আছে,
এরপর আমাদের দেখতে হবে হলো প্রাপ্য বিল আমাদের শেষ। তারপরে আমাদের কি দেখতে হবে দেখো, তারপরে তোমরা খুঁজে বের করে একটু দেখো কি আছে। আমাদের মনে হয় এরপর আছে হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগ তাহলে আমাদের কি করলাম, এখানে কিন্তু আমরা চিহ্ন দিই নাই দেখো। ইজারা সম্পত্তির অবলোপন আগে একবার ইউজ করছি এই জন্য গোল, ইজারা সম্পত্তি একবার ইউজ করলাম এই জন্য টান, আবার ইজারা সম্পত্তির অবলোপন বাদ দিলাম সেজন্য আবার একটা গোল, তিনবার ইউজ করা শেষ, ওটা খেলা শেষ। তারপর হচ্ছে আমাদের দেখো বিনিয়োগ আগে একবার ইউজ করছে, আরো দুইবার ইউজ করা লাগবে। কিভাবে ইউজ করব, একবার বিনিয়োগের টাকাটা লিখবো আর বিনিয়োগের কত টাকা বিনিয়োগের বকেয়া আছে সেটা লিখবো, ঠিক আছে। এখানে কিন্তু একটা বোঝার জিনিস আছে আবার, গত আহ, লাভ লোকসান হিসাবেও কিন্তু আমি বুঝাইছি, আরেকবার বুঝাবো তোমাদের দেখো। তাহলে এখানে আমরা কি করব, বিনিয়োগের যে টাকাটা আছে সেটা আগে আমরা লিখবো, ঠিক আছে। তাহলে আমাদের বিনিয়োগ লিখি, বিনিয়োগ বিনিয়োগ হচ্ছে কত টাকা, বিনিয়োগ কত টাকা ছিল, বিনিয়োগ ছিল 25,000 টাকা, ঠিক আছে। এরপর আমাদের কি ছিল, বিনিয়োগের বকেয়া সুদ, ঠিক আছে। এখন দেখো আমি তোমাদের জিনিসটা আবার বুঝাই, বিনি বকেয়া সুদ, ঠিক আছে। এখানে আসো আমি তোমাদের এখানে বুঝাই। এখানে দেখো বিনিয়োগের হিসাব করার সময় তোমরা সবসময় আগে দেখবা যে এই পাশে বিনিয়োগের সুদ নামে কোনো টার্মস আছে কিনা, এখানে কিন্তু আছে, ঠিক আছে। তার মানে যদি বিনিয়োগের সুদের টার্মসটা থাকে তাহলে ওই টার্মের সঙ্গে যে পরিমাণ টাকা থাকবে, ঠিক আছে, ওই টাকাটা তুমি পেয়ে গেছো, এই বিনিয়োগকারী যার কাছে বিনিয়োগ করছো টাকাটা তার কাছে তুমি পেয়ে গেছো, ঠিক আছে। তারপরে তুমি এখন হিসাব করবে যে বিনিয়োগের কত টাকা সুদ হয়, তাহলে এখানে হিসাব করে আমরা দেখলাম যে 2500 টাকা সুদ হয়েছে, ঠিক আছে। তার মধ্যে পাইছো কত টাকা, 1200 টাকা। তার মানে বিনিয়োগের বকেয়া কত আছে, এখান থেকে তুমি যদি 1200 বাদ দাও, 1300 টাকা এখনো তুমি পাবা, মানে এই সম্পত্তিটা তুমি এখনো পাবা, ঠিক আছে। তাহলে এই 1300 টাকা তুমি এখানে অ্যাড করবা এই বিনিয়োগের সুদের সাথে। তাহলে এখানে কি লিখবা, বিনিয়োগের বকেয়া সুদ কত, 1300, ঠিক আছে। তাহলে 1300 করার পর কত হবে, 26,300, ঠিক আছে। এখন যদি এই বিনিয়োগের সুদের টার্মসটা না থাকে, এই টার্মসটা যদি না থাকে, ঠিক আছে, তাহলে তো এই নাই, তার মানে তুমি আগে কোনো টাকাও পাও নাই। তার মানে কি, এগুলো হিসাবের কোনো কাহিনী নাই, তোমার পুরো টাকাটাই কি আছে, বকেয়া আছে, বুঝছো। তাহলে তখন তোমার এখানে এই 1300 না 2500 বসাতে হবে, ঠিক আছে। এরকম ম্যাথ কিন্তু বইয়ের মধ্যে আছে, তোমরা এটা প্র্যাকটিস করার পর ওগুলো একটু প্র্যাকটিস করবা, তাহলে আরো ক্লিয়ার হবা, ঠিক আছে। আমি যেহেতু একটার মধ্যে সব করাচ্ছি, এগুলো তোমার বইয়ের মধ্যে আলাদা আলাদা দেওয়া আছে, কোনোটাই ধরো বিনিয়োগের পুরা বকেয়া সুদই দেওয়া আছে, আবার কোনোটাতে এরকম বিনিয়োগ দেওয়া আছে, ঠিক আছে, সুদ দেওয়া আছে, সেক্ষেত্রে এরকম বিয়োগ করে করা আছে। অর্থাৎ আমি যদি একটার মধ্যে করাচ্ছি আমি সবগুলো এক নিয়মের মধ্যে একটা তোমার সবগুলোর মধ্যেই নিয়ম একটার মধ্যে নিয়ে আসছি, ঠিক আছে। ওই জন্য তোমরা এটা করার পর বইয়েরটা আবার প্র্যাকটিস করবা। আর এটা যদি তোমরা ভালোভাবে করতে পারো, বইয়ের গুলো না পড়েও তুমি পরীক্ষা দিতে মিলাই দিতে পারবা, ঠিক আছে। তাহলে এখন আমাদের দেখো, আমাদের কি হলো, বিনিয়োগের এই টার্মটা কিন্তু শেষ হলো। তাহলে কি হবে, আগে একবার আমরা বিনিয়োগের টাকার পরিমাণটা কই লিখছিলাম, লাভের মধ্যে লিখছিলাম, অর্থাৎ লাভ লোকসানের ক্রেডিট পাশে লিখছিলাম, সেজন্য লাল গোল দিছি। আবার এখন একবার আমরা এই বিনিয়োগটাকে ইউজ করলাম, বিনিয়োগের টাকাটাকে, ঠিক আছে, সেজন্য টান দিলাম। আবার আমরা বিনিয়োগের বকেয়া সুদ ইউজ করলাম, এই জন্য আবার গোল দিলাম, ঠিক আছে। অর্থাৎ তিনবার আমি ইউজ করলাম, অর্থাৎ আমি এইভাবে করি আর কি, তোমরা যদি চাও তোমাদের নিজের মতো করতে পারো, এটা কোনো ব্যাপার না, আমার এইভাবে করলে সুবিধা হয়। তারপরে কি আছে দেখো, হাতে নগদ বা নগদ তহবিল। এখন এখানে একটু কাজ আছে, কত টাকা আছে, 10,000 টাকা। এখন এখানে আমাদের সংযুক্তিতে কি ছিল দেখো, ক্যাশ বাক্স থেকে 300 টাকা চুরি হয়ে গেছে, অর্থাৎ তোমার নগদ টাকার থেকে 300 টাকা চুরি হয়ে গেছে, তাইলে কি ওটা লস না, ওটা কিন্তু আমরা লসের মধ্যে একবার লিখছি, ঠিক আছে। এখন 300 টাকা যেহেতু চুরি হয়ে গেল, তাহলে তোমার কাছে নগদ কত থাকলো, 9,700 টাকা, রাইট। হ্যাঁ, 9,700 টাকা আছে। তাহলে এই 9,700 টাকায় তোমাকে এখন সম্পত্তির মধ্যে লিখতে হবে, বুঝছো। তাহলে তুমি সেটা চাইলে একবার ডাইরেক্ট লিখতে পারো যে হচ্ছে তোমার নগদ তহবিল, এভাবে লিখতে পারো, নগদ টাকা, ডাইরেক্ট তুমি 9,700 টাকা লিখতে পারো, অথবা এখানে তুমি 10,000 লিখে চুরির 300 টান দিয়ে
৯৭০০ এখানে লিখতে পারো, ঠিক আছে। তাহলে কি হলো, আমরা কিন্তু এই টার্মসটা ইউজ করে ফেললাম। ওকে, কোনটা, এই যে এটা আমরা দুইবার ইউজ করে ফেললাম। তাহলে আমরা দাগ দিয়ে দিলাম, সেই সাথে আমরা এখানে কইছিলাম এই যে হাতের নগদ দাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপর আছে দেখো বিবিধ দেনাদার। ওকে, এটা কিন্তু আমরা ইউজ করি নাই। বিবিধ দেনাদার যেটা আছে, বিবিধ দেনাদার অর্থাৎ আমি যাদের কাছ থেকে টাকাগুলো পাবো, ঠিক আছে। এখানে আমাদের কত আছে, ৩৫,০০০ টাকা। হুম, এখন এই ৩৫,০০০ টাকার সাথে কিন্তু সমন্বয় আছে। কি বলছিল দেখো, ৩৫ অর্থাৎ দেনাদারের উপর 5% অনাদায়ী দেনা সঞ্চিতি ধার্য করতে হবে। অর্থাৎ আমাদের যে ৩৫,০০০ টাকা আছে সেখান থেকে আমরা 5% টাকা পাবো না, অর্থাৎ ওই টাকাটা আমাদের দিবে না। তাহলে কি, সেটা কুঋণ অথবা অনাদায়ী দেনা বা অনাদায়ী দেনা, তোমার কুঋণ, যাই হোক। তাহলে সেটা কি করতে হবে আমাদের, এখানে দেখো, এখানে আমাদের লেখার সময় লিখতে হবে যে এখানে বিবিধ দেনাদার ৩৫,০০০, আর সেই সঙ্গে এখানে আমাদের লিখতে হবে কি, অনাদায়ী দেনা সঞ্চিতি। তাহলে এটা কি করে দিতে হবে, এটা আমরা পাবো না, বিয়োগ করে দিতে হবে। তাহলে ৩৫,০০০-এর 5% হবে ১৭৫০ টাকা। তাহলে এটা আমরা বিয়োগ করলে কত পাবো, বিয়োগ করলে পাবো হলো, সরি, এখানে আরো একটা সমন্বয় আছে, তোমরা একটু দেখে নাও। আমরা কি করছিলাম, বিবিধ পাওনাদারের ক্ষেত্রে কি করছিলাম, বিবিধ পাওনাদারের সাথে অলিখিত ক্রয় যোগ করে দিয়েছিলাম, কারণ ওই ক্রয় জিনিসটা আমরা লিখি নাই, এই জন্য আমরা ওই পাওনার হিসাবটা আমরা হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করছিলাম না, জন্যই তো আবার ৫,০০০ টাকা অ্যাড করে দিয়ে ৩৭,০০০ টাকা লিখছিলাম এখানে, দেখছো, লিখছিলাম কিন্তু। এখন অলিখিত বিক্রয়, অর্থাৎ তুমি একটা জিনিস বিক্রয় করছো কিন্তু সেটা তুমি হিসাবভুক্ত করো নাই, বুঝছো, বাকিতে বিক্রয় করছো, কিন্তু তুমি একটা জিনিস বাকিতে বিক্রয় করছো কিন্তু সেটা তুমি হিসাবের মধ্যে লেখো নাই। তার মানে কি, যে জিনিসটা কিনে নিয়ে গেছে সে কি দেনাদার না, অর্থাৎ তাতে তুমি টাকা পাবা। তাহলে যে জিনিসটা তুমি রেওয়ামিলের মধ্যে হিসাবভুক্ত করো নাই সেটা কি করতে হবে, দেনাদারের সঙ্গে যোগ করে দিতে হবে। তাহলে এখানে দেখো, এই যে সংযুক্তির ভিতর, সমন্বয়ের ভিতর, সমন্বয়ের ভিতরে দেখো আমরা কিন্তু ক্রয়টা ইউজ করছি, বিক্রয়টা কিন্তু এখন ইউজ করিনি। বিক্রয় কত টাকা, ৫,০০০ টাকা আমাদের এই দেনাদারের সাথে অ্যাড করতে হবে, ঠিক আছে। তাহলে আসলে আমরা এখন দেনাদারের সঙ্গে অ্যাড করি আগে। এখানে লিখতে হবে অলিখিত বিক্রয়। লেখা একদম বাজে হচ্ছে, তোমরা একটু বুঝে নিও, কারণ বোর্ডে লিখতে একটু অসুবিধাই হয় এখানে লিখতে। তাহলে অলিখিত বিক্রয় হবে আমাদের কত ছিল, ৫,০০০, এটা কিন্তু আমাদের যোগ হবে। তাহলে টোটালটা ক্যালকুলেশন করলে তোমরা কিন্তু এই ভাগ 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 করে ক্যালকুলেশন করবে, ঠিক আছে। অর্থাৎ ৩৫,০০০-৩৫,০০০-এর সাথে আগে ১৭৫০ বাদ দিয়ে বিয়োগফল বার করবা, সেটার সঙ্গে আবার ৫,০০০ যোগ করবা, ঠিক আছে, এভাবে করবা। কিন্তু আমি একটু তাড়াতাড়ি করার জন্য, তোমাদের যেহেতু ক্লাসগুলো বড় হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করার জন্য এভাবে করতেছি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের প্রথমে আমরা কি করব, ৩৫,০০০ থেকে ১৭৫০ বাদ দিব, বাদ দিয়ে যে বিয়োগফলটা পাবো সেটার সাথে আবার এখানে আমরা ৫,০০০ দিব, ঠিক আছে। অর্থাৎ এখানে একটা টান দিয়ে এখানে আগে আমরা বিয়োগফলটা লিখবো, তারপরে ৫,০০০-এর সঙ্গে এটা যোগ করবো, মানে ৫,০০০ যোগ করবো ওটার সঙ্গে। তাহলে সেক্ষেত্রে আমরা যোগ করলে পাবো ৩৮,২৫০, ঠিক আছে, ৩৮,২৫০ টাকা। ওকে, এরপরে আসো আমরা দেখি আর কি কি আছে আমাদের এখানে। এরপর আমাদের আছে হলো, দেখো কিছু সম্পত্তি আছে, সেগুলো আমাদের হিসাবভুক্ত করতে হবে। যেমন ধরো এখানে আমাদের কি আছে, কোন পর্যন্ত আমরা আসছি, আমরা দাগ দেখলেই বুঝতে পারবো, এটাই কিন্তু এর সুবিধা দাগ দিয়ে ম্যাথ করার। আমরা এই পর্যন্ত আসছি, নগদ তহবিল, ঠিক আছে, দেনাদারও হয়ে গেল। এরপর আমাদের আসবাবপত্র আছে। আসবাবপত্র কিন্তু আমাদের একটা সম্পদ, কিন্তু আসবাবপত্রের কিন্তু আবার অবচয় আছে, অর্থাৎ মানে লস আছে। একটা নির্দিষ্ট সময় ধরে যখন তুমি একটা জিনিস ব্যবহার করবে, তখন কি আস্তে আস্তে সেই জিনিসটা কি ক্ষয় হয়ে যাবে না, ক্ষয় হয়ে যাবে। তেমনি আসবাবপত্র ব্যবহার করতে করতে আমাদের প্রতি বছরে 10% অবচয় ধরা হচ্ছে, তাহলে আমরা এই 10% আরেকবার ইউজ করছি, তাহলে এটা কিন্তু শেষ। অর্থাৎ সমন্বয়ে কিন্তু সবগুলো দুইবার করে ইউজ হচ্ছে, দেখো। তাহলে 10% তাহলে আমাদের আসবাবপত্রের মূল্য থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আসবাবপত্র এখানে আমরা লিখি, আসবাব পত্র কত ছিল, 22,০০০, মাইনাস এখানে আমাদের কি লেখা লাগবে, অবচয়, অর্থাৎ আসবাবপত্রের অবচয় 10% যেহেতু, তাহলে ২২০০ হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবা হলো ১৯,৮০০ টাকা, ১৯,৮০০, ঠিক আছে।
এরপরে দেখি আসো আর কি কি আছে। এরপরে আমাদের আছে হলো আসবাবপত্রের পর ব্যাংক জমা বা ব্যাংক জমা উদ্বৃত্ত। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করা লাগবে। তোমার ব্যাংক জমা উদ্বৃত্ত একটা আছে আর ব্যাংক জমা অতিরিক্ত একটা আছে জিনিস। ঠিক আছে, সেটা আমি এখানে লিখি নাই, মিস হয়ে গেছে। ঠিক আছে, ব্যাংক জমা অতিরিক্ত। তাহলে এটা ক্রেডিট পাশে থাকবে। এটা যদি থাকে, এটা আমাদের কিসে লিখতে হবে জানো? এটা আমাদের দায়ের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, এটা আমাদের অবশ্যই দায়ের মধ্যে লিখতে হবে। কারণ কি, তোমার হচ্ছে ব্যাংকে তোমার থেকে ধরো ব্যাংক আরো তোমাকে ব্যাংকে টাকা জমা করা লাগবে। ঠিক আছে, তো ব্যাংক তোমার থেকে পাবে এরকম একটা কিছু। তাহলে তখন আমাদের সেটা কি দায়ের মধ্যে পড়ে না? সেটা কিন্তু আমাদের দায়ের মধ্যে পড়ে। তাহলে ব্যাংক জমা উদ্বৃত্ত হচ্ছে আমাদের কই হবে? লাভ লোকসানের সম্পত্তির মধ্যে হবে। কিন্তু ব্যাংক জমা যদি অতিরিক্ত উদ্বৃত্ত সরি অতিরিক্ত অতিরিক্ত থাকে, তাহলে সেটা কি করতে হবে আমাদের? সেটা কিন্তু আমাদের এই যে আমরা যখন লাভ লোকসান সরি দায় দায় হিসাব করছি, দায় এবং আমরা যখন এই যে এখানে তোমার দায় হিসাব করছি, এখানে কিন্তু আমাদের সেটা লেখা লাগতো, লিখে তারপর এখানে টোটাল বার করা লাগতো। ঠিক আছে, যেহেতু ওটা মিক্স করছি এখন, ওটা এখন যদি এর ভিতর দিয়ে দেয় তাহলে কিন্তু হিসাব মিলবে না, তাই ওটা তোমরা বুঝে নিও। ঠিক আছে, তাহলে এখানে আমাদের লেখা লাগবে কি ব্যাংক জমা উদ্বৃত্ত। ওইটা তোমরা একটু সাইড পারলে সাইড নোট করে রেখে দাও যে ওটা মিস হয়েছে এখানে, তোমার ওটা হলে এরকম হবে। ঠিক আছে, ওটা তুমি একটু সাইড নোট করে রেখে দাও। ব্যাংক জমা উদ্বৃত্ত হচ্ছে কত টাকা? ব্যাংক জমা উদ্বৃত্ত 45,000 টাকা। একক দশক, একক দশক, শতক, হাজার, ওজন। ঠিক আছে, এরপর আমাদের আরো কিছু আছে দেখো। এরপর আমাদের আছে হলো, এগুলো আমরা ইউজ করছি সবই প্রায় ইউজ করছি এদিকে সবগুলাই। এই যে দেখো এখানে বকেয়া আয় নামে একটা টার্মস আছে। বকেয়া আয় হচ্ছে ধরো তুমি কোনো কিছু বিক্রি করছো বা কারো থেকে কোনো টাকা পাবা। ঠিক আছে, তাহলে সেই টাকাটা কি তোমার একটা সম্পত্তি না? সেটাও কিন্তু তোমার একটা সম্পত্তি। তাহলে সেটা কি হবে? আমাদের সম্পত্তির মধ্যেই হবে। আর একটা আছে দেখো অগ্রিম খরচ, দুইটাই আমরা একসাথে লিখে ফেলি। অগ্রিম খরচ কি, ধরো তুমি হচ্ছে আহ তোমার ভবিষ্যতে কোনো একটা কিছু লাগবে, সেটা তুমি অগ্রিমই করে ফেলছো। ঠিক আছে, তাহলে কি তোমার সেটা একটা সম্পত্তির মধ্যে চলে গেল না? সম্পত্তির মধ্যে কিন্তু চলে গেল, অর্থাৎ তুমি আগে সেটা কাজটা করে ফেললা, তাহলে কাজটা কি তোমার একটা সম্পত্তির মধ্যে চলে গেল। তাহলে বকেয়া আয় হচ্ছে আমাদের কত টাকা? বকেয়া আয় 2,000 টাকা। এরপর আছে আর একটা কি অগ্রিম আয়, অগ্রিম খরচ, সরি অগ্রিম আয় না, অগ্রিম আয় কিন্তু আবার হচ্ছে আমাদের দায়ের মধ্যে যাবে। অগ্রিম আয় কিন্তু আমরা লিখছিলাম এই যে অগ্রিম প্রাপ্ত আয়, এটা কিন্তু আমাদের দায়। অগ্রিম খরচ, এটা আমাদের কত টাকা? 3,000 টাকা। ঠিক আছে, এটা আমাদের সম্পত্তি। এরপর আমাদের আরেকটা আছে দেখো, অনেকগুলো টার্মস আছে নিচের দিকে সম্পত্তির। যেমন এখানে কল কবজা আছে, দেখো কল কবজার আমাদের কিন্তু আবার অবচয় আছে 7.5%। ঠিক আছে, তাহলে আসলে আমরা এটা লিখে ফেলি। কল কবজা হচ্ছে কত টাকা? 20,000 টাকা। কল কবজা বা খুচরা যন্ত্রাংশ থাকতে পারে যে কোনো একটা, তাহলে আমরা কল কবজায় লিখি। কল কবজা ছিল হচ্ছে 20,000, কিন্তু অবচয় হয়েছে কত টাকা? তোমার 7.5% যদি অবচয় ধরো, তাহলে তুমি ক্যালকুলেশন করে দেখবে যে 1,500 টাকা অবচয় হয়। তাহলে এখান থেকে আমাদের 1,500 বাদ দিয়ে দিতে হবে, তাহলে 18,500 টাকা থাকবে। ঠিক আছে, এরপর আমাদের পরবর্তী টার্মসে থাকবে হচ্ছে মোটর গাড়ি। এখানে দেখো আমাদের মোটর গাড়ি নামে একটা টার্মস আছে। মোটর গাড়ি এটা কিন্তু আমাদের সম্পদ। ধরো তোমার একটা গাড়ি আছে, সেটা কি তোমার একটা সম্পদ না? সম্পদ কিন্তু, হ্যাঁ। তাহলে মোটর গাড়ির সাথে আমাদের এখানে কিন্তু কোনো সংযুক্তি নেই। যদি এখানে লেখা থাকতো যে মোটর গাড়ির উপর 10% অবচয়, তাহলে কিন্তু আমাদের মোটর গাড়ি থেকে অবচয়টা বাদ দেওয়া হবে। ঠিক আছে, যেহেতু নাই তাহলে ডাইরেক্ট আমরা লিখবো মোটর গাড়ি কত টাকা? 60,000 টাকা। ঠিক আছে, এরপর আমরা পরবর্তীটা টার্মস কি আছে দেখো। পরবর্তী টার্মসে আছে হলো গিয়ে যন্ত্রপাতি। যন্ত্রপাতির উপর কিন্তু 10% অবচয় আছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা একবার ইউজ করে ফেলতেছি, তাহলে দাগ দিয়ে দিই।
দাগ দিয়ে দিলে এখানে আমরা লিখি যন্ত্রপাতি। যন্ত্রপাতি কত টাকা ছিল? 42,000 টাকা ছিল, এবং তার উপর আমাদের অবচয় ছিল কত পার্সেন্ট? 10%, তার মানে 4200 টাকা। এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে পাবা 37,800 টাকা। 37,800। ঠিক আছে, আমরা পরবর্তী পেজে যাই। এই পেজ শেষ। তাহলে আবার এখান থেকে শুরু করি। এরপর আমাদের আর কয়েকটা টার্মস আছে, তাহলে আমার ম্যাথটা শেষ হয়ে যাবে। যারা পুরো ক্লাসটা করছো আশা করতেছি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। আর খাতা নিয়ে যারা বসো নাই তারা কিন্তু মনে হয় না কিছু বুঝছো। খাতা নিয়ে না বসলে অবশ্যই তোমরা এটা পারবে না, খাতা নিয়ে অবশ্যই নোট করতে হবে। তাহলে আমাদের এখানে দেখো ভূমি ও দালান কোঠা আছে, তাহলে এটা আমরা লিখি এখন। ভূমি ও দালান কোঠা, এটা আমাদের ছিল দাম হচ্ছে 1,00,000, এবং দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 10% করলে 10,000 টাকা আমাদের অবচয় হবে। তাহলে সেটা আমাদের 90,000। একক, দশক, শতক, হাজার, অযুত। ঠিক আছে। এরপর আমাদের দেখো এখানে আরেকটা জিনিস আছে এই পাশে, সেটা হচ্ছে গড় মিল। তোমাদের কিন্তু বলছিলাম গড় মিল যদি রেওয়া মিলের ক্রেডিট পাশে থাকে তাহলে সেটা আমাদের সম্পত্তি। কিন্তু গড় মিল যদি রেওয়া মিলের গড় মিল যদি রেওয়া মিলের ডেবিট পাশে থাকে তাহলে সেটা আমাদের সম্পত্তি। আর গড় মিল যদি রেওয়া মিলের ক্রেডিট পাশে হয় তাহলে সেটা আমাদের দায়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখো। তাহলে ডেবিট পাশে হলে সম্পত্তি, ক্রেডিট পাশে হলে দায়। ওকে, তাহলে এখন আমরা গড় মিল হিসাবটা ইউজ করব। গড় মিল হিসাব, ঠিক আছে, এটার সাথে কোনো সংযুক্তি নেই, ডাইরেক্ট লিখতে হবে গড় মিল। গড় মিল হচ্ছে 1500 টাকা আছে। এটাই পাশে হবে না, যেহেতু সংযুক্তি, এর সাথে কোনো সমন্বয় নেই। তাহলে 1500 সোজা লিখে দেবো এখানে। এরপর আমাদের আর কয়েকটা মাত্র টার্মস আছে, তাহলে আমাদের এই ম্যাথটা একদম সম্পূর্ণ শেষ। মাত্র 3টা টার্ম আছে আর। তাহলে এখানে তোমরা এখন এই পাশে তো আমাদের শেষ, এখন এই পাশে কিছু বাকি আছে। কি কি বাকি আছে আসলে দেখি। মূলধন ইউজ করছি, বিক্রয় ইউজ করছি, এগুলো ইউজ করছি, দাগ দেওয়া আছে। তাহলে এখন আমাদের বাকি থাকলো আসলে কি? বাকি আছে হলো, দেখো আমরা এই যে নিচে সমন্বয় কিছু বাকি আছে। যেমন আমরা সেলামির টাকা, বিমা সেলামির টাকা অগ্রিম প্রদান করছি 500, এবং ভাড়া প্রদান করছি অগ্রিম 5,000। ঠিক আছে, তাহলে যে কাজটা আমরা অগ্রিম করলাম সেটা আমাদের একটা সম্পত্তি হিসেবে পরিণত হলো। ঠিক আছে, তাহলে আমাদের এখানে লেখা লাগবে বিমা সেলামি অগ্রিম, বা দেখি বিমা সেলামি অগ্রিম কত দিয়েছি? 500 টাকা। আর ভাড়া অগ্রিম, অগ্রিম ভাড়া বা ভাড়া অগ্রিম, অগ্রিম ভাড়াটাই ভালো শোনা যায়। অগ্রিম ভাড়া প্রদান 5,000। আর লাস্ট আর একটা জিনিস আছে কি, দেখো আমরা কিন্তু প্রায় সবগুলোই ইউজ করে ফেললাম এখান থেকে ডাবল ডাবল করে। এখন জাস্ট বাকি আছে দেখো বিজ্ঞাপনের টার্মটা। এখানে এটা আমরা ডাবল ইউজ করলাম, এটাও আমরা ডাবল ইউজ করলাম। আর ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলনটা তো আগে ইউজ করছি, দাগ দেওয়া হয় নাই, ইউজ করছি। এটাই ডাবল ইউজ হয়েছে, এটাই ডাবল ইউজ হয়েছে, ডাবল ইউজ হয়েছে, ডাবল ইউজ, ডাবল ইউজ। এই দেনাদারের উপর এটাও কিন্তু আমরা একটু আগে ইউজ করছি, মিস করছি দাগ দেওয়ার জন্য, এগুলো তোমরা একটু খেয়াল করে দিবা। তারপর আছে বিক্রিত পণ্য, এগুলো সব ডাবল ইউজ হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে। চালান কোঠাও একটু আগে করলাম, হয়েছে, এটা হয়েছে। তারপরে 300 টাকা হয়েছে। এরপর আমাদের বিজ্ঞাপনেরটা জাস্ট বাকি আছে। ঠিক আছে, এটা কি হবে? কি বলছিল, বিজ্ঞাপনের অর্ধেক খরচ পরবর্তী বছরের জন্য বিলম্বিত হবে। অর্থাৎ তোমার যে বিজ্ঞাপনের যে খরচটা তুমি এখানে ধরছো তার অর্ধেক পরিমাণ, অর্থাৎ 4,500 টাকা পরবর্তী বছরে খরচ হবে। তাহলে কি এই টাকাটা তোমার একটা সম্পত্তি হিসেবে থেকে যাচ্ছে না? থেকে যাচ্ছে কিন্তু। তাহলে এটা আমাদের একটা সম্পত্তির মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। যে বিজ্ঞাপন পণ, এটা আমরা লিখতে পারি বিজ্ঞাপন বিলম্বিত খরচ কত? 4,500 টাকা। তাহলে এখন দিয়ে সেই ফাইনাল মোমেন্ট। ঠিক আছে, ফাইনাল মোমেন্ট কি? তুমি সমস্ত সম্পত্তির পাশটা যোগ করবা 2 নাম্বার টাকার ঘরে। যোগ করলে কত পাবা?
5,400, সরি 5,42,850। এই মোমেন্টটা আসার পর যে কি পরিমাণ খুশি লাগে সেটা তো বলে বুঝাতে পারবো না। ঠিক আছে, তার মধ্যে আবার এই ম্যাথটা যখন আমার সকালবেলা আমি যখন করছি তখন যখন মিলছে তখন যে কি পরিমাণ খুশি হয়েছি বলে বোঝানো সম্ভব না। তোমাদের তো এমনিতেই বোঝা উচিত, যে বোঝার কথা, যে চূড়ান্ত হিসাব যখন মিলে তখন কি পরিমাণ খুশি লাগে, তার মধ্যে যদি হয় এরকম বড় একটা ম্যাথ, তাই না? তাহলে ম্যাথটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। আচ্ছা, শেষ করতে চেয়েও শেষ করতে পারলাম না, আরো কিছু সামান্য জিনিস তোমাদের বোঝানোর বাকি আছে। এইটুকু বুঝাই দিলেই ইনশাআল্লাহ ফুল চূড়ান্ত হিসাব কমপ্লিট। ঠিক আছে, তো এখানে তোমরা দেখো আমি লাল কালি দিয়ে কিছু জিনিস, মানে ওই তোমার উপরে যে সমন্বয়গুলো ছিল ওর মাঝে আরো কিছু অথবা দিয়ে সমন্বয় লিখছি। ঠিক আছে, এগুলো থাকতে পারে, অর্থাৎ থাকে আর কি। তো এটা তো তোমাদের আমি বুঝাই দিলাম যে বিনিয়োগের 6 মাসের সুদ বা অনাদায়ী আছে, এটা দ্বারা কি বুঝাবা। এটা দ্বারা বুঝাবে, ধরো যে তুমি ধরো 10,000 টাকা বিনিয়োগ করছো কোনো জায়গায়, ঠিক আছে, তার উপর তোমার 10% সুদ হচ্ছে প্রতি বছর। তাহলে তুমি এখানে 10% সুদের কত টাকা পাবা? 1,000 টাকা পাবা প্রতি বছর। কিন্তু এখানে বলছে যে বিনিয়োগের 6 মাসের জন্য সুদ অনাদায়ী রয়েছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা? সেক্ষেত্রে তুমি এখান থেকে অর্ধেক সুদ পাবা। ঠিক আছে, অর্থাৎ 6 মাসের জন্য সুদ পাবা। তাহলে সেটা কত হবে? এই সুদকে 2 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 500। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হিসাবে তোমাকে 500ই লিখতে হবে। এরপর তোমার এখানে দেখো আহ কি লেখা আছে, বিবিধ দেনাদারের 2,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট দেনাদারের উপর 5% অনাদায়ী দেনা সঞ্চিতি। ঠিক আছে, এটা আমি তোমাদের একটা ম্যাথ দিয়ে বুঝাই, তোমাদের বইয়েই ম্যাথটা আছে। এটা হচ্ছে তোমাদের, দেখো বিবিধ দেনাদারের উপর 2,000 টাকা কুড়িন লিখতে হবে এবং অবশিষ্ট দেনাদারের উপর 5% হারে কুড়িন ধার্য করতে হবে। তাহলে এই ক্ষেত্রে তোমরা কি করবা? এই ক্ষেত্রে তোমরা প্রথমে দেখতে হবে যে কি বলছে, বিবিধ দেনাদারের উপর 2,000 টাকা কুড়িন লিখতে হবে। অর্থাৎ এখানে তোমার যে বিবিধ দেনাদার জিনিসটা আছে, কোথায় সেটা? এই যে বিবিধ দেনাদার যে জিনিসটা আছে, কত টাকা আছে? 42,000 টাকা। ওকে, এই যে 42,000 টাকা, এই 42,000 থেকে তুমি 2,000 পাচ্ছ না, এটা এমনিতেই বাদ, মানে 2,000 পাচ্ছ না, এর আগে বাদ দিবা। এখানে কি বলছে? বিবিধ দেনাদারের উপর 2,000 টাকা কুড়িন লিখো। ঠিক আছে, থাকলো কত? 40,000। এখন তোমার এই যে 5% কি বলছো, অবশিষ্ট দেনাদারের উপর 5% হারে কুড়িন সঞ্চিত হবে। অর্থাৎ এই 2,000 বাদ দেওয়ার পর অবশিষ্ট যে পরিমাণ টাকা দেনাদারের কাছে থাকবে পাবা, সেটার উপর আবার 5% তোমার কুড়িন ধরা লাগবে। ঠিক আছে, তাহলে 5% করলে তুমি পাবা হলো কত? 10% করলে 4,000 পাইতা, 5% করলে পাবা হচ্ছে 2,000 টাকা। ঠিক আছে, তাহলে এইটাকে তুমি বলবা, এই 2,000-কে বলবা হচ্ছে শুধু কুড়ি। ঠিক আছে, এই 2,000 কি? শুধু কুড়ি। আর এই যে 5% যে তুমি পরবর্তীতে কুড়িটা বাদ দেওয়ার পর যে 5% পাইলা, সেটা হবে কি? সেটা হবে হচ্ছে তোমার কুড়িন সঞ্চিতি। ঠিক আছে, এই যে নিচে দেখো, আমি তোমাদের সমাধানের মধ্যে এই জিনিসটা দেখাই। এখানে দেখো প্রথমে কি লিখছে? কুড়িন। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে নতুন কুড়িন। ঠিক আছে, এরপরে আছে অনাদায়ী দেনা সঞ্চিতি। ঠিক আছে, নতুন কুড়িন বা ধরো এটা অনাদায়ী দেনা সঞ্চিতি বা কুড়িন সঞ্চিতিও লেখা থাকতে পারে অনেক সময়। তাহলে এখানে দেখো প্রথমে আমাদের নতুন কুড়িন কোনটা? নতুন কুড়িন হচ্ছে আহ আমাদের যেটা 2,000 বাদ দিলাম, এই যে এটা হচ্ছে নতুন কুড়িন। ঠিক আছে, এটা হচ্ছে নতুন কুড়িন সঞ্চিতি। ঠিক আছে, আর এই যে দেখো অনাদায়ী দেনা সঞ্চিতি, যেটা আমরা পাওয়ার কথা ছিল না কিন্তু আমরা পাইলাম, তাহলে কি সেটা আমাদের কি করতে হবে? হয় লাভ লোকসানের লাভের পাশে লিখতে হবে, না হলে কি করতে হবে, যেহেতু এই পাশে আমরা অনাদায়ী দেনার হিসাব করতেছি, তাহলে এই পাশ থেকে বাদ দিয়ে দিলেই তো হচ্ছে, তাই না? এই পাশ থেকে বাদ দিয়ে দিতে পারো, অথবা তুমি শুধু এই পাশে এই নতুন কুড়িন আর নতুন কুড়িন সঞ্চিতি এটা লিখে হিসাব করতে পারো, আর এটা তুমি এই পাশেও রাখতে পারো, এটা কোনো অসুবিধা হবে না, তোমার যোগ বিয়োগের সময় ওইটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমাদের কি বললাম, যদি এরকম থাকে যে হচ্ছে বিবিধ দেনাদারের উপর 2,000 টাকা তোমার কুড়িন লেখো, তার মানে তোমার বিবিধ দেনাদার থেকে আগে 2,000 টাকা বাদ দিয়ে দিতে হবে, তারপর অবশিষ্ট দেনাদারের উপর 5% কুড়িন সঞ্চিতি হবে। তখন কি হবে? এটার নাম হবে নতুন কুড়িন, এটা নতুন কুড়িন সঞ্চিতি, এই দুইটা কি হবে? যোগ হবে। যোগ হয়ে কত হয়েছে দেখো, দুইটা যোগ হয়ে 4,000 হয়েছে। কিন্তু তুমি কুড়িন আবার সঞ্চিতি, অনাদায়ী দেনা সঞ্চিতি ক্রেডিট পাশে পাইছো হচ্ছে 4,000, অর্থাৎ তুমি এটা পাওয়ার কথা ছিল না কিন্তু পাইয়ে গেছো হুট করে। তাহলে দুইটা মিলে গেছে, এজন্য এখানে কোনো মান আসে নাই। ঠিক আছে,
এখন আরো একটা এরকম সেম টাইপের ম্যাথ আছে, দেখো। এই যে দেখো, এখানে কি বলছে, বিবিধ দানাদারের উপর 2,000 টাকা আদায়যোগ্য নয়, অর্থাৎ এই টাকা তুমি পাবা না, ঠিক আছে। তাহলে এখানেও 42,000ই আছে, তাহলে 42,000 থেকে 2,000 বাদ দিলে 40,000। ওকে, 40,000। তাহলে এর আবার হচ্ছে কি করতে হবে, 5% বার করতে হবে। 5% বার করলে হবে হচ্ছে কি, 2,000। ওকে, এখন দেখো আগের ম্যাথে কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে এই যে এখানে কিন্তু আর অনাদায়ী দেনা ছিল না, কিন্তু এটা কিন্তু আছে। হুম, তাহলে এখন আমরা কিভাবে নাম দিব এগুলার? তাহলে প্রশ্নের ভিতর যেটা দেওয়া থাকবে এই পাশে ডেবিট পাশে, সেটা আগে লিখবা, ঠিক আছে। তো সেটার নাম দিবা হলো অনাদায়ী দেনা। তারপরে তুমি যেটা হচ্ছে পাবা না, মানে ওই যে বলছে না 2,000 টাকা আদায়যোগ্য নয়, এই যে আদায়যোগ্য নয়, এটা হবে হচ্ছে নতুন অনাদায়ী দেনা। শুধু নতুন অনাদায়ী দেনা, ঠিক আছে, সঞ্চিতি না, নতুন অনাদায়ী দেনা। অথবা যদি কুড়িন লেখা থাকে তাহলে নতুন কুড়িন, ঠিক আছে। আবার তারপরে তুমি 5% দিয়ে যেটা বার করলা অবশিষ্ট দেনাদারের উপর, সেটা বলবা হচ্ছে নতুন অনাদায়ী দেনা সঞ্চিতি। পার্থক্য কই, এই যে এখানে যেটা তুমি পার্সেন্টেজ দিয়ে বার করতেছো সেটা কি সঞ্চিতি। আর যদি এখানে থাকতো হচ্ছে কুড়িন, তাহলে নতুন কুড়িন সঞ্চিতি হতো, ঠিক আছে। অনাদায়ী দেনা আর কুড়িন কিন্তু একই জিনিসই, দুই নামে, তখন দুই নামে দুই ভাবে বলতে পারে। তারপরে পুরাতন অনাদায়ী দেনা সঞ্চিতি আবার কোনটা? পুরাতন অনাদায়ী দেনা সঞ্চিতি হচ্ছে এই যে ক্রেডিট পাস্টের যে তোমার অনাদায়ী দেনা থাকবে সেটা। ওকে, তাহলে এটা আমাদের কি করতে হবে, এটা আমাদের বিয়োগ করে দিতে হবে, কারণ আমরা কি এটা পাইছি। হুম, তাহলে যেটা যেগুলো আমরা তোমার হচ্ছে যেগুলো পাইনি সেখান থেকে যদি আমরা যেটা পাইছি সেটা বিয়োগ করে দেই, তাহলে কত পাবো? আমরা পাই নাই হচ্ছে, পাবো না হচ্ছে তোমার হচ্ছে ওই যে ক্রেডিট পাশের 2,000 যেটা প্রশ্নে দেওয়া ছিল রেওয়া মিলের ভিতর, সেটা হচ্ছে অনাদায়ী দেনা 3100। এরপর তুমি যেটা তুমি দেনাদারের থেকে আদায়যোগ্য না, আদায় করতে পারলে না, সেটা হচ্ছে 2,000। এরপর তার উপর আবার তুমি আবার 5% তুমি আদায় করতে পারবে না, মানে ধরে রাখছো, তাহলে সেটা হবে হচ্ছে অনাদায়ী দেনা সঞ্চিতি 2,000, ঠিক আছে। তারপরে তুমি হচ্ছে ধরো তুমি ধরে রাখছিলা অনেক আগে অন্যজনের উপর যে তুমি 4,000 টাকা পাবা না, কিন্তু তুমি সেটা পাইলা। হুম, তাহলে কি হলো, সেটা তোমার তুমি হঠাৎ করে পাই গেলা, তাহলে সেটা কুড়িন থেকে বাদ দিতে হবে না, তাহলে বাদ দিয়ে দিলা। তাহলে কুড়িন থেকে ছিল হচ্ছে 7,100, আর তুমি হঠাৎ করে পাইলা 4,000, মানে দিয়ে গেল কুড়িনটা আসলে তোমার, মানে দিয়ে গেল দয়া করে, ধর মায়া হলো ওর মনে, হঠাৎ করেই আল্লাহর ভয় জাগলো, ঠিক আছে। তা দিয়ে গেল তখন, তা সেই জন্য তোমার আবার তখন এই যে 4,000 বাদ দিলে 3,100, ঠিক আছে। এরপর আমাদের দেখো, পরবর্তীতে আর একটা ম্যাথ তোমাদের দেখাই, এটা তোমরা এটা তো তাহলে তোমরা বুঝতে পারছো যে হচ্ছে এই যে আর বিবিধ দেনাদার 5% আদায়যোগ্য নয়, অবশিষ্ট দেনাদারের উপর 5% অনাদায়ী দেনা সঞ্চিতি করতে হবে, এটা তাহলে তোমরা বুঝতে পারছো। এখন আরেকটা জিনিস আছে, অথবা তোমার আরেকটা জিনিস থাকতে পারে এই অনাদায়ী দেনার ক্ষেত্রে, অনাদায়ী দেনা সঞ্চিতি 500 টাকা, আরো 500 টাকা বাড়াতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এটা আমাদের কয় নাম্বার ম্যাথ, আমি একটু খুঁজে বের করি, জাস্ট সেকেন্ড। এই যে দেখো, অনাদায়ী দেনাদারের উপর 500 টাকা আরো বাড়াতে হবে, অনাদায়ী দেনা সঞ্চিতি আরো 500 বাড়াতে হবে, ঠিক আছে। তাহলে এই বিষয়টা তারা বুঝাচ্ছে যে তোমার হচ্ছে প্রশ্নের মধ্যে যে অনাদায়ী দেনা আছে, এটা হচ্ছে তোমার প্রশ্নের ভেতরের একটা অনাদায়ী দেনা, যে কোনো অন্য জায়গার, বুঝছো। কিন্তু তোমার যে হচ্ছে দেনাদার আছে, বিবিধ দেনাদার আছে, এর ক্ষেত্রে তুমি ধরো একটা অনাদায়ী দেনা সঞ্চিতি করবা, সেটা কি করতে হবে, এই বিবিধ সরি অনাদায়ী দেনার থেকে সেটা আরো 500 টাকা বেশি হবে। তাহলে এটা কত টাকা আছে, এটা হচ্ছে আমাদের 1,400 আছে না 2,000, হ্যাঁ 1,400 আছে, ঠিক আছে। তাহলে এই অনাদায়ী দেনাটা আছে 1,400, আর অনাদায়ী দেনা সঞ্চিতি কি বলছে, ওটা কি অনাদায়ী দেনা, আর এটা হচ্ছে অনাদায়ী দেনা সঞ্চিতি, ঠিক আছে। তাহলে ওইটা আমাদের অনাদায়ী দেনা কত ছিল, 1,400, কিন্তু আমাদের কি বলছে, অনাদায়ী দেনা সঞ্চিতি, ঠিক আছে। অনাদায়ী দেনা আর অনাদায়ী দেনা সঞ্চিতি কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। সেই অনাদায়ী দেনা সঞ্চিতি কি হবে, 500 টাকা আরো বাড়াতে হবে, কিসের থেকে বাড়াতে হবে, অনাদায়ী দেনার থেকে আরো 500 বাড়াতে হবে। অর্থাৎ বিবিধ দেনাদারের থেকে তুমি ওই 1,400 আর 500 বাড়াতে হবে, টোটাল 1,900 টাকা তুমি পাবা না, ঠিক আছে। দেখো এখানে কিন্তু সেটাই করছে, এই যে আরেকটু নিচে, এখানে দেখো এই যে প্রথমে প্রশ্নের অনাদায়ী দেনা, তারপরে নতুন অনাদায়ী দেনা, এই দেখো 1,400 ছিল অনাদায়ী দেনা, সাথে সাথে আরো 500 তুমি বলছে কি আরো 500 বাড়াতে হবে, তার মানে 1,900, টোটাল 1,900 তুমি পাবা না, ঠিক আছে। এই 1,900 কিন্তু আবার তোমার এই 1,900ই কিন্তু আবার তোমার চূড়ান্ত হিসাবে রেওয়া মিলে তোমার উদ্বৃত্ত পর্যায়ে কিন্তু তোমার এই যে বাদ দিতে হবে দেনাদারের থেকে, ঠিক আছে। এই 1,900ই কিন্তু বাদ দিতে হবে, কারণ কি এটা তোমার হচ্ছে অনাদায়ী দেনা সঞ্চিতি, তুমি বিবিধ দেনাদারের থেকে এই 1,900 টাকা পাবা না। ওকে, আর আগের গুলাতে কিন্তু তা ছিল না, দেখো আগের গুলোতে যায় উদ্বৃত্ত পত্রতে যায় কিন্তু তুমি এই যে নতুন অনাদায়ী দেনা সঞ্চিতি যেটা আছে,
ঠিক আছে, সবসময় সঞ্চিতিটাই বাদ যাবে। ঠিক আছে, নতুন অনাদায়ী সঞ্চিতি যেটা থাকবে সেটাই তোমার এই যে বিবিধ দেনাদারের থেকে বাদ যাবে। দেনাদারের থেকে বা বিবিধ দেনাদারের থেকে সবসময় নতুন অনাদায়ী দেনাটাই বাদ যাবে। ঠিক আছে, কিন্তু তোমার এই ক্ষেত্রে আবার একটু ব্যতিক্রম আছে, যে হচ্ছে তোমার এখানে কি বলছিল দেখো, প্রথমে বলছিল কি ২,০০০ টাকা আদায়যোগ্য নয়। ঠিক আছে, তাহলে আদায়যোগ্য নয় সেই ২,০০০ আগে তোমার ৪২,০০০ থেকে বাদ দিতে হবে, তাই না? বাদ দিয়ে তারপরে ৪০,০০০ থেকে আবার তুমি পরবর্তীতে যে ৫% সেটা পাবা না, সেটা বাদ দিতে হবে। অর্থাৎ দেনাদার থেকে আগে নতুন অনাদায়ী দেনা বাদ দিতে হবে, তারপর নতুন অনাদায়ী দেনা সঞ্চিতি বাদ দিতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু আবার তোমার এই যে প্রশ্নের মধ্যে এটা কিন্তু বাদ যায় না, এটা কিন্তু দেনাদার থেকে বাদ যায় না। ঠিক আছে, বাদ যায় হচ্ছে এই যে এই সংযুক্তির মধ্যে বা সমন্বয়ের মধ্যে যতটুকু দেওয়া থাকে এতটুকুই। এখানে যেহেতু দুইটা কথা বলা ছিল, ২,০০০ টাকা আদায়যোগ্য নয়, আবার ৫% আদায়যোগ্য নয়, তাহলে এই দুইটা আমাদের দেনাদার থেকে বাদ দিতে হবে। ঠিক আছে, আবার এখানেও দেখো, এখানে কিন্তু আমাদের শুধু বলছিল যে ৫০০ টাকা বাড়াতে হবে, অর্থাৎ আমরা যতটুকু অনাদায়ী দেনা সঞ্চিতি এখানে পাইলাম সেটাই আমাদের বাদ দিতে হবে সমন্বয়ের মধ্যে থেকে যতটুকু পাইছি। ঠিক আছে, তাহলে এগুলো একটু খেয়াল রাখবা। আর প্রথমটায় কি করছে আরেকবার দেখো, এখানে আমাদের যেহেতু জিরো জিরো হয়ে গেছে, তাহলে এখানে তো জিরো হয়ে গেল, কিন্তু যখন তোমার এই যে উদ্বৃত্ত পদ্ধতি হিসাবে আসছে তখন কিন্তু বিবিধ দেনাদার থেকে এই যে প্রথমে আমাদের ২,০০০ টাকা বাদ দিছে, তারপরে কুড়ির সঞ্চিতি যেটা সেটা বাদ দিছে। ২,০০০ টাকা কোনটা, যেটা আদায়যোগ্য নয় সেটা আগে বাদ দিছে, অর্থাৎ সংযুক্তির মধ্যে সমন্বয়ের মধ্যে যে প্রথম ২,০০০ টাকা ছিল এটা আগে বাদ দিছে। ঠিক আছে, এটার নাম হচ্ছে নতুন অনাদায়ী দেনা। ঠিক আছে, আর পরেরটা হচ্ছে নতুন অনাদায়ী দেনা সঞ্চিতি বা কুঋণ সঞ্চিতি। ঠিক আছে, প্রথমটা হচ্ছে কুঋণ ২,০০০, এটা বাদ দিয়ে দিলা, তারপর একটা হচ্ছে কুঋণ সঞ্চিতি। ঠিক আছে, তো আশা করতেছি বুঝতে পারছো। আর দেখি আর একটা জিনিস হয়তো এখানে আছে, বিজ্ঞাপনটা তো তখন বুঝাই দিলাম। যদি বলে যে হ্যাঁ অর্ধেক পরবর্তী বছরের জন্য বিলম্বিত হবে, তাহলে ৯,০০০ ছিল আগের ম্যাথে, তাহলে সেখান থেকে আমাদের তোমার খরচের মধ্যে বিজ্ঞাপন কি একটা খরচ না, খরচে আমাদের ৪,৫০০ লিখতে হবে। আর যেহেতু তুমি ৯,০০০ টাকা হিসাবের মধ্যে ধরছো, আর তোমার হচ্ছে পরবর্তী বছরের জন্য কত টাকা অর্ধেক বিলম্বিত করছো না, তাহলে সে যত টাকা তুমি বিলম্বিত করলা সেই ৪,০০০ যাবে হচ্ছে আমাদের কিসের মধ্যে, সেই ৪,০০০ যাবে হলো তোমার উদ্বৃত্ত পত্রের মধ্যে। কিন্তু যদি এখানে বলতো যে ১/৩ বিলম্বিত হবে, তাহলে তোমার লাভ লোকসান হিসাবে তোমার ৯,০০০-এর মধ্যে ৯,০০০-এর ১/৩ কত, 1/3, ৩,০০০। ঠিক আছে, তাহলে এই ৩,০০০ তোমার পরবর্তী বছরের জন্য বিলম্বিত হবে। হুম, আর লাভ লোকসানের জন্য তাহলে কত থাকতেছে, ৯,০০০ মাইনাস ৩,০০০ ইজ ইকুয়াল টু ৬,০০০। অর্থাৎ এই ৬,০০০ যাবে হচ্ছে লাভ লোকসানের মধ্যে, আর এই ৩,০০০ যেটা বিলম্বিত হইলো সেটা যাবে হচ্ছে উদ্বৃত্ত পত্রের মধ্যে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি। আর এই সংযুক্তিগুলোর বাহিরে সংযুক্তি নাই বইয়ের ভিতর, এই কয়টাই আছে, এগুলা পড়লেই খুব ভালোভাবে তোমরা ম্যাথটা করতে পারবা। তো আশা করতেছি ম্যাথ গুলো ভালোভাবে বুঝতে পারছো, আর প্র্যাকটিস করবা অবশ্যই। এটা একবার তোমরা খাতায় অবশ্যই লিখবা, না লিখলে কিন্তু এটা তোমরা বুঝতে পারবে না। আর এই যে ব্যাংকের জমা অতিরিক্ত যেটা ছিল সেটা কিন্তু আমি এখানে মিস হয়ে গেছে একটু, সেটা তোমরা নোট করে রাখবা সাইডে, যে ব্যাংক জমা অতিরিক্ত সবসময় দায়ের মধ্যে যায়। ঠিক আছে, আর ব্যাংক জমা উদ্বৃত্ত সবসময় সম্পদের মধ্যে যায়। ঠিক আছে, তো আশা করতেছি তোমরা নোট করছো, সেই সাথে ভালোভাবে বুঝতে পারছো। না বুঝতে পারলে যে জিনিসগুলো বোঝো নাই সেগুলো কমেন্ট করে আমাকে জানাও। ঠিক আছে, তারপর তোমাদের আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি লিংক হিসেবে ডিসক্রিপশনে। আর সেই সাথে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পরবর্তীতে। আর কোন ভিডিও এরকম শর্ট করে তোমরা চাচ্ছ, কোন ম্যাথগুলা, যেমন জাবেদা আমি দিতে পারি সামনে, তোমরা যদি ভালো আগ্রহ দেখো অবশ্যই সামনে দেখাবো দিব। অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে কিন্তু পরবর্তীতে আমি ভিডিও জাবেদার জন্য আনবো পরীক্ষার মাঝে। ঠিক আছে, তাহলে কিন্তু ওটা আর আনবো না। তারপর তোমরা অবশ্যই তোমাদের মতামতগুলো জানাও, আর ভিডিওটা অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। ঠিক আছে, তাহলে তারাও একটু উপকৃত হবে। তো আশা করতেছি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আর তোমার টার্মস গুলো আর একটু ভালোভাবে খেয়াল করে করে বুঝে বুঝে, মানে কি জন্য হচ্ছে আর কি, কি জন্য এখানে লিখলাম সেটা একটু বুঝে লেখার চেষ্টা করো, তাহলেই কিন্তু ম্যাথটা তোমার কাছে সহজ হয়ে যাবে। তুমি যদি এখন মুখস্থ করো যে সুনাম এখানে, ইজারা সম্পত্তি এখানে, প্রাপ্য বিল এখানে, বিনিয়োগ এখানে, এই একদিন দুই দিন মনে থাকবে আবার ভুলে যাবা। ঠিক আছে, কিন্তু যখন তুমি জিনিসটা বুঝে নিলা, ঠিক আছে, যেমন ধরো সুনাম, সুনাম কি জন্য সম্পত্তি হলো, কারণ কি, সুনাম তোমার একটা প্রতিষ্ঠানের একটা সুনাম যখন থাকবে তখন কি হবে, তোমার প্রতিষ্ঠানে বিক্রি বাড়বে, মুনাফা বাড়বে, তাহলে কি তোমার সেটা একটা সম্পত্তি হিসেবে কাজ করতেছে, তাই না? আবার ধরো যে প্রাপ্য বিল, এটা তুমি একজন থেকে পাবা, সেটা তোমার একটা সম্পত্তি।
আবার ধরো সমাপনী মজুদ পণ্য, এটা কিভাবে সম্পত্তি হলো? ধরো তোমার বছর শেষে তুমি যে পরিমাণ পণ্য বিক্রি করতে পারো নাই, সেটা কি তোমার কাছে আছে না? সেটা কিন্তু তোমার কাছেই আছে। এই আছে জন্যই তো সেটা তোমার কাছে সম্পত্তি হিসেবে আছে, তাই না? তাহলে কি সেটা সম্পত্তি না? এভাবে একটু বুঝে পড়ো, তাহলে তো হয়, তাই না? আশা করতেছি বুঝতে পারছো। আর যে জায়গাটা বুঝতে পারো নাই, অবশ্যই 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 কমেন্ট করে জানাও। ঠিক আছে, আমি আবার তোমাদের বুঝাই দিতে চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা চাইলে ফেসবুক পেজে নক করতে পারো, আমার ফেসবুকের লিঙ্ক ইউটিউবে দেওয়া আছে। সেই সাথে তোমরা হচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং ভিডিওতে তো অবশ্যই 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 লাইক করে দাও। ঠিক আছে? তো ঠিক আছে, আজকের এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।